না, আমার লেখার ভালো হচ্ছে না, একটুও ভালো হচ্ছে না। মনে হচ্ছে আমাকে কেউ তাড়া করে বেড়ায়, আমাকে লিখতে বারণ করে। কিন্তু আমি তো লিখতে চাই, আমার মাথায় অনেক গল্প, কিন্তু আমার লেখা কেন ভালো হয় না? কেন কেন? দাদু, তোমাকে এত মন মরা লাগছে কেন? কি হয়েছে তোমার? কে? দাদু? দাদু তুমি এখানে? কিন্তু তুমি তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো, এখন এখানে মানে তুমি? কি যে বলো না অতনু দাদু ভাই, আমি মারা যেতে পারি, তাই বলে কি তোমাকে ছেড়ে যেতে পারি? তুমি আমার আদরের দাদু ভাই না? দাদু জানো, আমি ইদানিং আর কিছুই লিখতে পারছি না। যাই লিখি তাই হিজিবিজি হয়ে যায়, কেন জানি না। আমি আর আগের মতো নেই, আমাকে কারা যেন তাড়া করে বেড়ায়। তোমার বিশ্রাম দরকার দাদু, যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বাবা অতনু, তুই এখনো জেগে আছিস? আয় বাবা, আর রাত জাগিস না, এখন শুয়ে পড়। মা, দাদু, আমি দাদুর সাথে আর কিছুক্ষণ কথা বলে তারপরে আসছি, তুমি যাও। না, আর কোনো কথা বলতে হবে না। আমি জানি তো ওখানে জানালার বাইরে কেউই নেই। তোর দাদু মারা যাবার পর থেকে তোর পাগলামিটা বেড়ে গেছে, চাকরিটাও এই পাগলামির জন্যই গেল। এখন কিভাবে যে সংসার চলে তা কেবল আমিই জানি। না, দাদু আছে, দাদু আমার সাথে দেখা করেছে, আমার সাথে কথা বলেছে। দাদু এই জানালার বাইরে। কোথায় গেলে? এখানেই তো ছিল, তুমি দাদুকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তুমি দাদুকে তাড়িয়ে দিয়েছো। অতনু, আয় বাবা, এমন করে না, অনেক রাত হয়েছে, এখন না ঘুমালে শরীর খারাপ করবে। এই মেরেছে, গাড়িটার পেট্রোল শেষ হবার আর জায়গা পেল না। এমন জায়গা দেখে তো মনে হচ্ছে আশেপাশে কোনো পেট্রোল পাম্পও থাকার সম্ভাবনা নেই। এখন কি করি, কিভাবে যাব? তো কেন যে বের হবার সময় পেট্রোলটা চেক করে নিলাম না? আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো মনে হচ্ছে একটা আলো জ্বলছে। হ্যাঁ, ঠিকই দেখছি, একটা ঘর। যাই, ওখানে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। বাড়িতে কেউ আছেন? হ্যালো হ্যালো, শুনছেন? কেউ আছেন? কে আপনি? এত রাতে কি চান? আসলে আমি একটা বিপদে পড়ে গেছি, দয়া করে আজকের রাতটা আমাকে থাকার ব্যবস্থা করে দেবেন। কি হয়েছে আপনার? কি বিপদে পড়েছেন? আসলে আমি একটু দূরের গ্রামে গিয়েছিলাম, কিন্তু আসার সময় ঠিক এই জায়গাতে এসে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। আশেপাশে তো কোনো পেট্রোল পাম্প বা দোকান পাচ্ছি না, তাই রাতটা থাকার মতো যদি কোনো ব্যবস্থা করে দিতেন। হ্যাঁ, ভেতরে আসুন, আমি দেখছি কি করা যায়। কথা বলছে কে? দাদু? মায়ের সাথে দাদু কথা বলছে? কি কথা বলছে আমাকে তো জানতেই হবে। বাবা অতনু, উঠে গেছিস? দেখ না, ইনি বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছেন। গাড়ির পেট্রোল নাকি শেষ হয়ে গেছে এনার, রাতটা আমাদের বাড়িতেই থাকতে চায়। আরে অতনুদা, তুমি এখানে? মালতী, তুমি? এ তোমার কি হাল হয়েছে অতনুদা? আর তোমার তো শহরে চাকরিতে থাকার কথা, কিন্তু তুমি এখানে? ও, তুমি অতনুকে চেনো? হ্যাঁ, অতনুদা আমার সিনিয়র, আমরা একই কলেজ থেকে পাশ করে বেরোচ্ছি। কিন্তু আন্টি, দাদার এই অবস্থা হয়েছে কি করে? জানি না গো মা, কি যে হয়েছে ওর আমি কিছুই বুঝতে পারছি না। তবে ওর দাদু মারা যাবার পর থেকে সমস্যাটা বেশি করে দেখা দিয়েছে, সব সময় বিড়বিড় করে। চাকরিটাও চলে গেল। কি যে হচ্ছে আর কিভাবে যে দিন কাটছে তা আমি ছাড়া আর কেউ জানে না। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, এটাই কি আমাদের সেই অতনুদা, কলেজের টপার? মাত্র কয়েকটা বছরের ব্যবধানে এত পরিবর্তন।
তোমরা কথা বলো, আমি একটু ভেতর থেকে আসছি। অতনুর মা উঠে চলে যায়। অতনুদা, এ কি হয়েছে তোমার? জানো মালতী, আমি আর আগের মতো লিখতে পারি না। লেখাগুলো কেমন যেন বিচ্ছিরি হয়ে যায়, রেগে মেগে ছিঁড়ে ফেলি। আমার মনে হয় কেউ যেন আমার পিছু নিচ্ছে, আমাকে সব সময় ডাকছে। কি বলছো অতনুদা? কে তোমার পিছু নিয়েছে? আচ্ছা, তুমি এখনো তোমার দাদুকে ভুলতে পারোনি, তাই না? আমার দাদু তো এখনো আমার সাথে দেখা করতে আসে, আমার সাথে কথা বলে, কিন্তু দাদু না। আর কেউ আমার ক্ষতি করতে চায়, বুঝলে মালতী? আমার মনে হয় ওরা, হ্যাঁ, আমি যাদেরকে নিজের হাতে মেরেছিলাম তারাই হয়তো আমার পিছনে পড়ে আছে। তুমি নিজের হাতে মেরেছো? কি বলছো এসব অতনুদা? আমি ঠিকই বলছি মালতী, ওরা আমাকে একের পর এক অপমান করে যাচ্ছিল। এরপরে সারপ্রাইজ দেওয়ার কথা বলে আমাকে। তা অতনু বাবু তো বেশ নামডাক করে ফেলেছেন, এবার তো একটা বিয়ে করতে হয়, তাই না? কিন্তু আপনার চেহারা তো বেশ বাজে, কোন মেয়ে আপনার সাথে আসবে বলুন তো? আরে কি যে বলেন না ভাই, চেহারায় কি হয়? অতনু দাদা তো মোটা অঙ্কের বেতন পায়, এই টাকায় দেখবেন মেয়েদের একেবারে টেনে নিয়ে আসবে। শুধু কি বেতন, শুনেছি ইনি নাকি আবার ঘুষও নেয়, তা এই কথা কি সত্য অতনু বাবু? কি সব যাতা বলছেন আপনারা? আমি সৎভাবে কাজ করি, ঘুষ নেওয়ার মতো অপকর্ম আমি করতে যাব কেন? অমনি সাধু সেজে গেলেন তাই না অতনু বাবু? আমাদের ডিঙিয়ে ঠিকই প্রমোশন পেয়ে গেলেন। যাক ওসব কথা, এখন আমাদের কি খাওয়াবেন তাই বলেন। আর হ্যাঁ, আপনার জন্য কিন্তু আমরা একটা সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজ? আমার জন্য? ওহো, আগে তো বলা যাবে না। আপনি ওই গাছের নিচে চোখ বন্ধ করে পিছন ফিরে দাঁড়ান, আমি গিয়ে সারপ্রাইজটা নিয়ে আসছি। অতনু আর তার কলিগ গাছের নিচে যায়। আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটা সিগারেট শেষ করে আসি। অতনু ঝোপের আড়ালে বসে যখন সিগারেটে অগ্নিসংযোগ করে মাত্র একটা টান দিয়েছে, ঠিক তখনই ওই গাছতলা থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। সাথে সাথে হাতের সিগারেটটা ফেলে ছুটে যায় সেখানে। তুই আমাকে মারলি, যেখানে ওই অতনুকে মারার কথা ছিল। তুই ওকে না মেরে আমার মাথায় আঘাত করলি। ভাই, এ কি হয়ে গেল? হাই হাই, আমি তো ভেবেছিলাম ওই অতনু দাঁড়িয়ে আছে। হাই হাই, এ আমি কি করে ফেললাম? এখন কি হবে? ওই অতনু দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। অতনু ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছে, আর সাথে সাথে মাটি থেকে সেই কাঠটা তুলে নিয়ে লোকটার মাথায় আঘাত করে। প্রচন্ড প্রতিহিংসায় অতনুর সারা শরীর কাঁপতে থাকে। আমাকে মারার ষড়যন্ত্র করেছিলি তোরা, দেখ এবার কার হাতে কার প্রাণ যায়, বিশ্বাসঘাতক। সেই রাতে আমি ওদের দুজনকে ওই গাছের নিচে মাটি চাপা দিয়ে দেই, ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু না, এরপর থেকে শুরু হয় আসল বিপদ। যেখানেই যাই আমার মনে হয় কেউ একজন আমার সাথে আছে, আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তো দাদা, তুমি তো শহরে ছিলে, সেখানে সেই চাকরির কি হলো? সেখান থেকে তোমাকে বাদ দিল কেন? ওই দিনের পর থেকে আমার সব কিছুতে অস্বাভাবিকতা দেখা দেয়। কোনো কাজ আমি সঠিকভাবে করতে পারি না, নিজেকে স্থির রাখতে পারি না, সব কিছুতে ভুল করতে থাকি। যে আমাকে কয়েকদিন আগে প্রমোশন দেওয়া হয়, সেই আমার জন্য অফিসের একটা বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে যায়। সাথে সাথে আমি আমার চাকরিটাও হারাই। আর তোমার দাদু, তোমার মা বলছিল তোমার দাদুর মৃত্যুর পরই নাকি তুমি এমন হয়ে গেছো। হ্যাঁ, চাকরিটা যাওয়ার কিছুদিন আগে দাদুরও মৃত্যু হয়। সব মিলিয়ে আমি কেমন যেন হয়ে যাই, নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মাঝে মাঝে মনে হয় কেউ আমাকে ডাকে, আমাকে তাড়ায়, মারে। হ্যালো, হ্যাঁ তুমি এসেছো? পেট্রোল নিয়ে এসেছো? ও গড, বাঁচালে। হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে দেখতে পাবে আমার গাড়িটা রাস্তায় রাখা আছে। গাড়িটা যেখানে রাখা তার বাম দিকে এসো, আমি এখানে আছি। কে আসছে? আমার ড্রাইভার। ওর সকালে আসার কথা ছিল, কিন্তু আমি বিপদে পড়ার পরে ওকে পেট্রোল নিয়ে আসতে বলি, ও এসে গেছে।
কি ভেবেছিলি আমাদের মেরে ফেলে তুই শান্তিতে থাকবি? না, আমরা তা হতে দেব না। আমরা এখনো অতৃপ্ত রয়ে গেছি। আমরা আমাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, নিয়েই ছাড়বো। এই কি করছো? দাদার গলা চেপে ধরে আছো কেন? দাদাকে ছাড়ো, ছাড়ো বলছি। ওই ড্রাইভারের দুই চোখ যেন আগুনের গোলার মতো ফুঁসে উঠেছে। সেদিকে তাকাতে পারে না মালতী। গলা উঁচিয়ে ঘরের ভিতরে থাকা অতনুর মাকে ডাক দেয় মালতী। ঘর থেকে বের হয়ে আসে অতনুর মা, কিন্তু তার মুখায়ব ঠিক এই ড্রাইভারের মতো। আমরা ফিরে এসেছি অতনু বাবু, আপনার কাল হয়ে আমরা ফিরে এসেছি। এইবারে আপনাকে বাঁচাবে কে? কে? সেই রাতে আপনি আমাদের মেরেছিলেন, আর আজ আমরা মারবো। মা, এ কি করছো? আমি তোমার ছেলে অতনু। আমাকে মেরো না, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। মালতী, আমাকে বাঁচাও। মালতী তখন দিক বিদিক শূন্য হয়ে কেবল ছোটাছুটি করছে। তার বোধ শক্তি কাজ করছে না। সে কি করবে, কি করে এই নরপিশাচদের থেকে অতনুকে বাঁচাবে সেটাই বুঝে উঠতে পারল না। দাদু, কোথায় তুমি? দাদু, তোমার নাতিকে বাঁচাও, ওরা তোমার নাতিকে মেরে ফেললো। দাদু। ঠিক তখনই ঘন অন্ধকারের বুক চিড়ে অতনুর দাদুর একটা ছায়া মূর্তি নেমে এলো, আর তার দুটি পেশি বহুল শক্ত হাত গিয়ে চেপে ধরল ওই ড্রাইভার আর অতনুর মায়ের গলা। মুহূর্তে ওদের মুখে রক্ত দাঁড়িয়ে গেল, ঠিক যেমন অতনুর গলা চেপে ধরার সময় হয়েছিল। আমি বেঁচে থাকতে অতনুর কোনো ক্ষতি করতে পারবি না তোরা। আমি তোদের নিজ হাতে শেষ করব। আমার দাদু ভাইকে আমি রক্ষা করব। বলতে বলতে অতনুর দাদু দূরে ছুঁড়ে ফেলে ওই ড্রাইভার আর অতনুর মাকে। দুজনেই জ্ঞান হারায়, আর দুজনের দেহ থেকে একটা করে ছায়ামূর্তি বেরিয়ে হাওয়ার সাথে মিশে যায়। খানিক পরে ওদের জ্ঞান ফেরে। অতনুর মা ছুটে এসে অতনুকে জড়িয়ে ধরে। আমার অতনু, কি হয়েছে বাবা তোর? তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো বাবা? না মা, আমার কোনো ক্ষতি হয়নি। আমাকে তো আমার দাদু বাঁচিয়েছে মা, আর কোনোদিন আমার পিছনে কেউ ধাওয়া করবে না। আমি সুস্থ হয়ে গেছি মা, আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারলাম না, ওই অতৃপ্ত আত্মারা ড্রাইভার আর আন্টির দেহে ভর করলো কি করে? ওরা এতদিন আমার চারপাশে ঘুরঘুর করত, কিন্তু একটা দেহের অভাবে আমার ক্ষতি করতে পারতো না। আর আজ এই ড্রাইভার আর মায়ের দেহে ভর করে ওরা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। সবকিছুই উপর থেকে ঠিক করা। আজ তুমি এসেছিলে বলে আমার ছেলেটা আবার সুস্থ হয়ে গেল। ওই শয়তানরা আমার ছেলেটাকে ছেড়ে দিয়েছে। আসো মা, আজ রাতটা বিশ্রাম করো। এক অন্যরকম উষ্ণতায় ভরে গেল অতনুর বাড়ির এই উঠানটা। সেই সাথে তার জীবনের ওপর থেকে অভিশাপগুলো ঘন অন্ধকারের সাথে এক এক করে মিলিয়ে গেল।